আজ শোনাব ইন্দিরা সরকারের লেখা গল্প বিজয়িনী। আজ বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। কাল আমার ছেলে অভিজিতের বউ ভাত। আমি খুব একটা নিয়মকানুন রীতিনীতি মেনে চলার মানুষ নই। পুজো পাঠ কিছু সামাজিক আচার ব্যবহার আমি মন থেকে মানি না বলে করি না। তবে কেউ সেগুলো করলে যে আমি নিষেধ করি তাও না। তাই ছেলে যখন বউ নিয়ে বাড়ি এলো আমি আচার আড়ম্বরে যাইনি। ছেলে বউকে আশীর্বাদ করে ঘরে ঢুকিয়েছি। দুধ উতলানো, ল্যাঠা মাছ ধরে জল কলসি কাঁকে বউয়ের শ্বশুরবাড়ি প্রবেশ এসব স্ত্রী আচার করিনি। পাশের ঘরে বসেছে আমার ননদ, পিসি শাশুড়ি, মাসি শাশুড়িদের গল্পের মজলিস। কানে এলো বড় ননদের গলা। সব ব্যাপারে এত নাস্তিক হলে চলে না। নিয়ম বলে তো কিছু জিনিস আছে। একটা মাত্র ছেলের বিয়ে দিচ্ছে, কিছু তো আচার অনুষ্ঠান পালন করবে। না হলে তো রেজিস্ট্রি করেই কাজ সারতে পারত। মেজ ননদ ফোড়ন কাটে। এমন নাস্তিক বলেই তো নিজের কপালটা পুড়িয়েছে। দাদাকে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। বুকের ভেতর লুকিয়ে রাখা ক্ষতটা থেকে বহু বছর পর আবার চুঁয়ে চুঁয়ে রক্তক্ষরণ হতে থাকে। খুব অল্প বয়সে বাবা মারা গেলেন। জ্যাঠা জেঠিমা আশ্রয় দিলেন। আসলে একান্নবর্তী পরিবারে পৈতৃক বাড়িতে থাকতাম। একে একে অন্য জ্যাঠা কাকারা চলে গেলেও মেজ জ্যাঠা শেষ পর্যন্ত রয়ে গেলেন। সময়ে অসময়ে আমাদের অনেক সাহায্য করেছিলেন। বাবা রেখে যাওয়া পুঁজি দিয়ে আমাদের মা মেয়ের ডাল ভাত জুটে যেত। তবে লেখাপড়ার খরচ, অসুখ বিসুখ হলে দেখাশোনা করা, পুজো পার্বণে জামা কাপড় দেওয়া ওনারা করতেন। মাথার উপর অভিভাবক হয়েছিলেন তাঁরা। আমার মাও অবশ্য জেঠিমাকে ঘরের কাজে প্রচুর সাহায্য করতেন। আমি ক্লাস 10 পাশ করতে না করতে মা চলে যান কর্কট রোগে। একরকম বিনা চিকিৎসায় বলা যায়। তবে এতে জ্যাঠার দোষ ছিল না। উনি তখন রিটায়ার করেছিলেন। দিদির তখন বিয়ে হয়নি। আমার আবার নতুন করে বাঁচার লড়াই শুরু হলো। 10-এ ভালো রেজাল্ট করেছিলাম। ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ব। হলো না। সারা জীবন আমি দিদির ব্যবহার করা বই পড়েছিলাম। জ্যাঠার ক্ষমতা ছিল না আমার নতুন বই ও প্রাইভেট টিউশনের খরচা দেবার। অগত্যা দিদির সাবজেক্টগুলো নিয়ে আর্টসে ভর্তি হলাম। এই সময় নিজের খরচা চালাবার জন্য টিউশনি করি, বেশ কয়েকটা। উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করি। তারপর মর্নিং কলেজে ভর্তি হই এবং পাড়ার ছোট লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের কাজ করি। গ্র্যাজুয়েশন শেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে শুরু করি ও চাকরির পরীক্ষা দিতে থাকি। বেড়ালের ভাগ্যে শিঁকে ছিঁড়ল 3 বছর পরে। স্টেট সিভিল সার্ভিসে এক্সিকিউটিভ পদে চাকরি পাই। চাকরি করার সময় আমার আলাপ হয় অভিরূপের সাথে। ও সিভিল সার্ভিস দিয়ে গ্রুপ সি পদে নিযুক্ত হয়। অনেক বিষয়ে ওর সাথে আমার মনের মিল ছিল প্রচুর। আমাদের ডিউটি প্রথমে একই ব্লকে পড়ে। মানুষের কল্যাণ করব বলে তখন আমাদের তরুণ মন সবসময় ছটফট করত। দুজনের অনেকটা সময় কাটত ব্লকের উন্নতির চিন্তা করে। এসবের মাঝে আমরা হারিয়ে গেলাম একে অপরের ভালোবাসায়। ছোট থেকে এত কষ্ট পেয়ে আসা, আমি ভেবেছিলাম এবার আমার জীবন আর 5টা মেয়ের মতো সহজ সরল হবে। দুঃখ কষ্ট হাসি কান্না ভাগ করে নেবার একটা মানুষ পাব। দুটো ভরসার হাত আমার কাঁধে থাকবে সব সময়। শ্বশুরবাড়িতে আমি মিশ্র প্রতিক্রিয়া পাই। অনেকেই আমাকে খুব প্রশংসা করেন আমার চাকরির জন্য। আবার অনেকে বলেন, গ্রুপ এ অফিসার বিয়ে করছে গ্রুপ সি অফিসারকে, কেমন যেন ঠেকছে। কোনো মেয়ে নিজের থেকে কমা ছেলেকে বিয়ে করে নাকি? কিছু তো গণ্ডগোল আছে। এমনটি আবার হয় নাকি? সংকীর্ণ মনা মানুষদের কি করে বোঝাই প্রেম জাতপাত সামাজিক প্রতিপত্তি অবস্থান সব কিছুর ঊর্ধ্বে। প্রেম অন্ধ, তাই কোনো কিছু না দেখেই হয়ে যায়। আমার আর অভিরূপের মনের কোণে চাকরি নিয়ে কোনো মলিনতা ছিল না। শাশুড়ি মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, তুমি আমার রূপের চেয়ে উঁচু পোস্টে চাকরি করো, তাই নিয়ে দেখো তোমাদের মধ্যে কোনো ইগোর লড়াই যেন না হয়। পুরুষ মানুষের ইগো বড় সাংঘাতিক। আমি অবাক চোখে তাকিয়ে থাকি ওনার দিকে। ওনাকে জড়িয়ে ধরে বলি, তুমি আছো তো, আমাদের মধ্যে কোনো মন কষাকষি হলে তুমি সব ঠিক করে দেবে। মনে মনে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করেছিলাম, এমন সংসার পেয়েছিলাম বলে। বাইরে থেকে প্রায় তুতো ননদদের মাসি শাশুড়ি পিসি শাশুড়ি পাড়াপড়শির খোঁচা আসতো। কখনো আমার কাছে, কখনো শাশুড়ি মায়ের কাছে। ওনাকেও শুনতে হয়েছে, তোমার আর কি চিন্তা জ্যোতি, ছেলে বউ দুজনে মাস গেলে 2 হাতে টাকা আনছে,
তবে বৌমার দেমাকের তলায় তোমাকে থাকতে হবে। চাকরিওয়ালা মেয়ে ঘরে আনলে এই হয়। আসলে সমাজের বেঁধে দেওয়া গণ্ডির মধ্যে থাকতে পারলে সব ঠিকঠাক চলবে। অন্যরকম ভাবনা চিন্তা করলে কিছু মানুষের তা চক্ষুশূল হয়ে যায়, অনভিপ্রেত কৌতূহল ধেয়ে আসে। দিনগুলো মোটামুটি আনন্দে কাটছিল। সাংসারিক কুচুটে কুকথাকে পাত্তা না দিয়ে আমরা আমাদের মতো করে জীবন উপভোগ করছিলাম। 2 বছরের মাথায় কোল আলো করে অভিজিৎ আসে। আমরা খুশির ফানুসে উঠছিলাম। ফানুসটা উঠতে উঠতে বোধহয় হাওয়ার টান সহ্য করতে পারেনি, কোথাও ফুটো হয়ে গেছিল, তাই মুখ থুবড়ে পড়ে মাটিতে। অভি 3 বছর বয়সে পিতৃহীন হয়। এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় আমাদের রূপ। মায়ের বউয়ের বুক ভাসিয়ে ছেলেকে অভিভাবক শূন্য করে রূপ ফেয়ারওয়েল নিয়ে চলে যায়। শুরু হলো আর এক লড়াই। গায়ে পড়া সমাজ হামলে পড়ল গায়ে পড়ে হাজার উপদেশ বিধি বিধান দিতে। উপোস, একাদশী, অম্বুবাচীর লাভ পালনের বিধি না চাইতে দুয়ারে হাজির। সঙ্গে ডাইনি, অলক্ষণে, এমন কত শত বিশেষণ। সহানুভূতির যে চাদরে সমাজ নিজেকে মুড়ে রেখেছে তার পিছনে আছে তার কুটিল চেহারা। অন্যের সর্বনাশে সে সামনে কুমিরের কান্না কাঁদে, আর মনে মনে ঠিক হয়েছে ভেবে আত্মতুষ্টির হাসি হাসে। শাশুড়িমা এসব আচার বিচার কোনো কিছুই আমাকে মানতে বলেননি। উনি বলেছিলেন, যেভাবে চলছিলে সেভাবেই চলবে। সামনে অনেক বড় যুদ্ধ তোমার। অভিকে মানুষের মতো মানুষ করতে হবে। তোমার নিজের চাকরি, কেরিয়ার সব কিছু বাকি আছে। যে চলে গেছে তাকে সবসময় আঁকড়ে ধরে থাকলে সে ফিরবে না। মন খারাপ, কান্না, সুখস্মৃতি চোখের সামনে ভাসবেই। সবসময় সেসবে ভেসে গেলে চলবে না। আমি তো তোমার শ্বশুরমশাই চলে যাবার পর সব রীতিনীতি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। বলতে পারো কেন তাহলে জোয়ান ছেলে ছেড়ে চলে গেল? সবই বিধির বিধান, ভবিতব্য। শাশুড়ি বউ মিলে প্রতিদিন লড়তে থাকি, বাঁচতে থাকি, অভিকে মানুষের মতো মানুষ করতে থাকি। ভালো থাকতে মুখোশ পরা মানুষগুলোকে এড়িয়ে চলতাম। কালের নিয়মে একদিন শাশুড়ি মাও তার স্বামীর ছেলের কাছে চলে গেলেন। তখন থেকে মা আর ছেলে একে অপরের কাঁধে মাথা রেখে কান্না হাসি ভাগ করে নিই। আজ আরও একটা কাঁধ যোগ হলো। অতীত থেকে বর্তমানে ফিরলাম পাশের ঘরে আত্মীয় স্বজনের কথা ও হাসাহাসির আওয়াজে। ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়াই। নিজের লোকেদের আলোচনা এমন স্তরে নামতে পারে। আমার ছোট ননদ বলছে, জানো তো মেয়েটা নাকি বিধবা। আগের বরটাকে বিয়ে 1.5 বছরের মাথায় খেয়েছে। আর এ কি বিয়ের কনের সাজ? একটা আকাশি রঙের পাড় দেওয়া সাদা ধবধবে বেনারসি পরেছে। দেখো সবাই, আবার ফল সমেত গাছ কিনা। পিসির শাশুড়ি বললেন, হলে তো ভালোই হবে। 2 দিন যেতে না যেতে আবার নেমন্তন্ন পড়বে স্বাদ খেতে। বিনা পয়সায় খাওয়া দাওয়া আর এমন মুখরোচক গল্প কতদিন করিনি বলতো। কী সব আজকাল বেশ গাল ভরা কথা শুনি, ছক ভাঙা কাহিনী, নজিরবিহীন ঘটনা। এসব করতে আমাদের রূপের বউ খুব ভালোবাসে। তাই নেমন্তন্ন কার্ডে বড় বড় করে লিখে দিয়েছে, উপহার গৃহীত হবে না, নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তা ভালোই হলো। এই অগ্নিমূল্যের বাজারে সোনাকে নাকি 4টিখানি কথা। আবার সোনা না দিলে নানা লোকের নানা কথা হবে। এই বেশ বলেছে রূপের বউ, শুধু আশীর্বাদ করো নবদম্পতিকে। আর চুপ করে থাকা ঠিক হবে না, এর জবাব একটা দিতে হবে। না হলে তিয়াসার কানে এসব কথা গেলে মেয়েটা আরও দুঃখী হবে। সারা জীবন ভয়, আত্মগ্লানি আর অপরাধবোধের খোলসের ভিতরে ঢুকে যাবে। অভি আর আমার সাথে সহজ সরলভাবে মিশতে পারবে না। আমায় ঘরে ঢুকতে দেখে সবাই একটু যেন থতমত খেয়ে গেল। পরিস্থিতি হালকা করার জন্য ছোট ননদ বলল, বৌদি এসো, বসো। তোমার উপর অনেক ধকল যাচ্ছে, একটু বিশ্রাম করো। ঠাকুরজি, শরীরের ধকল অল্প বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তবে বাক্যবাণে জর্জরিত ক্লান্ত মনকে চাঙ্গা করতে অনেক সময় লাগে। তোমাদের কথাগুলো সবই আমার কানে গেছে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সবাই এত শিক্ষিত হয়ে মনের দরজা কেন খুলে রাখতে পারছো না? পৃথিবীতে যাদের স্বামী অকালে চলে যান তারা সবাই স্বামী খেকো, অনেকটা সুন্দরবনের মানুষ খেকো বাঘের মতো। কিন্তু যাদের বউ অকালে মারা যায় তাদের আমরা ভাগ্যবান বলি। কি অদ্ভুত না? ভাগ্যবানের বউ মরে, কথাটা আমরা আকছার শুনি। এই ঘরে আমরা সবাই মেয়ে হয়ে কেমন অবলীলায় মেয়েদের নিন্দা করে যাচ্ছি।
আর দেখো বিদ্যাসাগর মহাশয়কে, কোন যুগে 1856 সালে লর্ড ডালহৌসিকে দিয়ে বিধবা বিবাহ আইন পাশ করে গেছেন। পুরুষ হয়েও নারীদের বিষয়ে কত মর্মস্পর্শী ছিলেন। কিন্তু আইন পাশ হলে কি হবে? মন যে আমাদের মান্ধাতার আমলে পড়ে আছে। তাই বিধবা বিয়ে করলে অসুবিধা, বউ বরের চেয়ে বেশি ইনকাম করলে অসুবিধা, বিয়েতে উপহার না নিলে অসুবিধা। আমরা একদিকে নারী প্রগতি, নারী উন্নতির কথা বলি, আবার অন্যদিকে নিজেরাই নারীর দিকে ছুরি দিচ্ছি বিষ মাখানো কথার তীর। এটা হিপোক্রেসি নয়? আমার বিয়ের সময় আমি তো চেরি রঙের বেনারসি পরেছিলাম। তিয়াসাও বোধহয় ওর প্রথম বিয়েতে লাল বা রানী বা চেরি রঙের বেনারসি পরেছিল। কিন্তু এই নিয়ম মেনেও কি হলো? ভাগ্যে যা ছিল তাই তো হলো। তাছাড়া সাদা রং তো শুদ্ধতার, পবিত্রতার প্রতীক। ওর মন চেয়েছে সাদা রঙের বেনারসি পরতে, তো পড়েছে। মঙ্গল অমঙ্গল যদি রঙের জন্য হয়, তাহলে সবাই অমঙ্গল এড়িয়ে যেত মঙ্গলময় রং ব্যবহার করে। আসলে এসব আমাদের কুসংস্কার। আমি চাই, তোমরাও নিশ্চয়ই চাও, অভি আর তিয়াসার বৈবাহিক জীবন শুদ্ধতা, পবিত্রতা ও একে অপরের বিশ্বাসের উপর গড়ে উঠুক। এই আশীর্বাদটুকু দেবার জন্য তো তোমাদের এখানে ডেকেছি। আমার বাবাহারা ছেলেটা ছোট থেকে অনেক লড়াই করেছে। তিয়াসাও অদৃষ্টের ফেরে অনেক কষ্ট, মনের ব্যথা সহ্য করেছে। আমার কথা তো ছেড়েই দাও, ছোট থেকেই লড়ছি ভাগ্য বিপর্যয়কে বুড়ো আঙুল দেখাবো বলে। তাই তোমরা আশীর্বাদ করো যেন সব কঠিন পরিস্থিতিকে জয় করতে পারি আমরা। সবাই আমতা আমতা করে বলে, আশীর্বাদ তো করবই। আমি জানি আমি পেছন ফিরলেই আবার নিন্দের ঝড় উঠবে। শাশুড়ি মায়ের ছবির দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করি, আমিও যেন তোমার মতো তিয়াসার পাশে দাঁড়িয়ে ওকে উৎসুক সমাজের অবাঞ্ছিত মন্তব্যগুলোকে গায়ে মনে না মাখার শক্তি যোগাতে পারি। উপস্থিত সবাইকে বলি, যাই বিকেলে চায়ের জোগাড় দেখে আসি, রাতে সকলের শোবার ব্যবস্থাও তদারকি করে আসি। বড় ননদ বলে, কাল রাত্রির নিয়ম নিশ্চয়ই মানবে মাধবী? হ্যাঁ দিদি, মানব। তিয়াসাকে এই বাড়ির পরিবেশের সাথে একটু মানিয়ে নেবার সময় তো দিতে হবে। তাই আজ রাতে শাশুড়ি বউ শোবো। ও ভবিষ্যতে কি করবে, পড়াশোনা নাকি চাকরি করবে, এসব নিয়ে গল্পে গল্পে কাটিয়ে দেবো আজকের রাত। স্মিত হেসে আমি উত্তর দিলাম, কি বলছো বৌদি? তাহলে তোমার সংসার কে সামলাবে? সবাই যদি চাকরি করে, পড়াশোনা নিয়ে মেতে ওঠে, তাহলে ঘরের কাজ? দুদিন পরে নাতি নাতনি হলে তাদের সামলাবে কে? ছোট ননদের প্রশ্ন। ঠাকুরজি, আমার সংসার যেমন আগে চলতো তেমনই চলবে। তিয়াসাকে ওর কেরিয়ার বিসর্জন দিয়ে সংসার দেখার জন্য আনিনি। সে আমার ছেলের সঙ্গিনী, তাই ওর ভালো থাকাটা আমাদের দেখা কর্তব্য। আর সবে তো বিয়ে করলো, বাচ্চা নিতে দেরি আছে। তত সময় আমি রিটায়ার করে যাব, অসুবিধা হবে না। এবার যাই, দেখি রান্নার দিদি কি আয়োজন করছে। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। রাত্রিবেলায় আমি ঘরে ঢুকে দেখি তিয়াসা উদাস মুখে খাটে বসে আছে। আমার পায়ের আওয়াজ শুনে আরও একটু জড়সড় হয়ে গেল। আমি ওর অস্বস্তি কাটাতে ওর পাশে গিয়ে বসলাম। ওর হাত ধরে বললাম, তিয়াসা, এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবো। যদি কোনো কিছু পছন্দ না হয় বা কোনো কিছুতে দুঃখ পাও, তাহলে অবশ্য তা বলবে। আর একটা কথা, কোনো কাজ করে নিজের মনকে জিজ্ঞেস করবে, ঠিক করলাম নাকি ভুল করলাম। যে উত্তর পাবে সেই মতো পরের কাজে এগিয়ে যাবে। কারোর কথা শুনে নিজের বুদ্ধি বা সাহসকে দমাবে না। আমি আর তোমার বর চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, স্বাবলম্বী হও। তোমার ভেতরে অনেক কিছু করার সাহস আছে। সেই সাহসের উপর ভর করে তুমি কিছু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিবেশ ও পরিস্থিতিতে কিছুটা হলেও উন্নতি নিয়ে এসো। তুমি তো জানো, তোমার শাশুড়ি মা ও আমি যেমন সহকর্মী তেমনি খুব ভালো বন্ধু। তোমার শাশুড়ি সুরঞ্জনার মুখে শুনেছি, যেদিন বাইক দুর্ঘটনায় স্পন্দনের ব্রেন ডেথ হয়, তখন তুমি ওর অর্গান ডোনেট করার কথা সুরঞ্জনাকে বলেছিলে। এত শোকের মধ্যে এমন চিন্তা খুব কম স্ত্রী করতে পারে। সেদিন তোমার এমন সমাজ সচেতন চিন্তার কথা শুনে মনে মনে তোমায় কুর্নিশ জানিয়েছিলাম। তখনই ঠিক করেছিলাম, অভির যদি কাউকে পছন্দ না হয়ে থাকে তবে তোমাকে আমার ঘরের লক্ষ্মী করব। তখনই বলিনি, কারণ তোমার গভীর ক্ষত শুকোতে সময় লাগতো। আসলে কি জানো তো, বস্তা পচা সমাজ চায় না,
ওর বেঁধে দেওয়া রীতিনীতি নিয়মকানুনের বাইরে গিয়ে কিছু মানুষ নিজেদের মতো করে ভালো থাকুক, তাই তারা ভ্রুকুঞ্চন করে, অযথা মন্তব্য করে। মৌনতা ভেঙে তিয়াস আমার হাতটা চেপে ধরে বলল, আমি স্পন্দনকে খুব ভালোবাসি। ওর নশ্বর শরীরটা পুড়িয়ে দিলে তো সব শেষ হয়ে যেত। তাই আমি মনে প্রাণে চেয়েছিলাম ও অনেকের মাঝে বেঁচে থাকুক, যেতে যেতে অনেকের উপকার করে যাক। সেই সময় ওদের অনেক আত্মীয় স্বজন আমাদের বাড়ি বয়ে কটূক্তি শুনিয়ে গেছিল। আমিও তো তাই বলছি, যদি নিজে মনে করো ভালো কাজ করছো তবে এগিয়ে যাবে। তোমার পাশে অভি আর আমাকে পাবে। এবার বলো কি করবে? শুধু ঘরকন্যার কাজ করে নিজেকে ভুলে সবার সুখের জন্য খেটে যাবে এটা আমরা চাই না। বেশিরভাগ মেয়ে প্রথম জীবনে এই ভুলটা করে, নিজের জন্য ভাবে না, নিজের সবটুকু সংসারের জন্য উজাড় করে দেয়, তারপর মাঝ বয়সে এসে আফসোস করে। আমি ভাবছি স্পন্দন চলে যাওয়ার পর যে এনজিওতে জয়েন করেছি সেটাতে আপাতত কাজ করি। একটা প্রজেক্টে আমি আছি, ওটা শেষ করে চাকরি ছেড়ে এমএটা পড়ব, তারপর আবার এনজিওতে চাকরি করব, অথবা নিজের কোনো ব্যবসা আরম্ভ করব, যেখানে পিছিয়ে পড়া মেয়েদের অর্থনৈতিক স্বনির্ভরতা দিতে পারবো। এই ব্যবসার ব্যাপারে সুরঞ্জনার সাথে তোমার কোনো কথা হয়েছে? আমরা তো রিটায়ার করার পর এটাই ভাবছিলাম। চাকরি সূত্রে অনেক বদলি হয়েছে, তাই গ্রাম বাংলাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, ঠিক ততোধিক দুঃখজনক গ্রাম বাংলার মা মেয়েদের অবস্থা। পুরুষতান্ত্রিক সমাজে অযৌক্তিক ও অবৈজ্ঞানিক সম্মত লোকাচার, হুকুমনামা তাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে। অথচ এদের অনেকের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে। কয়েকজন ব্যাচমেট মিলে ভেবেছি আমরা স্ফুলিঙ্গের কাজ করব, এদের প্রতিভা সামনে আনার জন্য। তাহলেই এরা নিজেদের ইচ্ছে ডানায় ভর করে উঠতে পারবে। হ্যাঁ মা, বলেছিল তোমাদের ওই চিন্তার কথা, শুনে আমার খুব ভালো লেগেছিল। তোমরা প্রশাসনিক কর্মকর্তা, কেউ বিভাগীয় কমিশনার তো কেউ জেলা শাসক, তাই তোমাদের পক্ষে এই কাজ করা খুব কঠিন হবে না। আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকবো? মামনি বলবো? নিশ্চয়ই। এত মিষ্টি ডাক শুনলে মনটা আমার ভরে যাবে। আমি চাই তোমার বন্ধু হয়ে তোমার সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকতে। চলো এবার ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার বউ ভাতের আচার অনুষ্ঠান আছে। এই কাল রাত্রিটা আমাদের নতুন সম্পর্ককে অনেক সহজ করে দিয়েছে। আমি কি সুন্দর জড়তা ভেঙে তোমার সাথে ভবিষ্যতের প্ল্যান আলোচনা করছি। অবশ্যই সম্পর্ক সহজ না হলে এগিয়ে যেতে পারবো না। আশা করি আমার ছেলের সাথেও তোমার সম্পর্ক মসৃণ হবে, দুজনে মিলে জীবনকে উপভোগ করবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।